প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, কবি হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। এই শহরটার যানজট নিয়ে মানে আর কোনো আলোচনা করা ঠিক হবে না, দেরি হয়ে গেল। মানে আপনি কখন কোথায় পৌঁছাবেন সেটা কল্পনা করাও মুশকিল, আন্দাজ করাও মুশকিল। আমরা অনুষ্ঠান শুরু করি, তার আগে পত্রপত্রিকার হেডলাইনগুলো আপনাকে একটু শোনাতে চাই। রাজধানীর গণপরিবহন অটোরিকশা সেবায় নৈরাজ্য, জিয়ে রাখতে আন্দোলন জিম্মি নগরবাসী। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা ও সবার সুরক্ষা নিশ্চিতেই সর্বোচ্চ অগ্রাধিকার। দৈনিক কালের কণ্ঠ, মূল দায়িত্ব রাজনীতিকদেরই, ঐক্যমত্য নানামুখী প্রশ্নে নানামুখী আলোচনা, ডিসি সম্মেলনে শিক্ষা ও স্বাস্থ্যে জোর। দৈনিক সমকাল, রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা, মবে প্রশাসন নমনীয়, ভুক্তভোগীরা ভয়ে, সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ, সংস্কৃতি চর্চায় বাধা কল্যাণ বয়ে আনবে না। মানব জমিনের শিরোনাম, টিয়ার সেল জলকামান, নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের পদযাত্রা। বাংলাদেশ প্রতিদিন, বিশেষ ফোর্স চান ডিসিরা, ভোটের আগে আসন ভাগ। আমাদের সময়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের নির্দেশ, 781 কোটি টাকার অবৈধ সম্পদ নাসার নজরুলের। দৈনিক দেশ রূপান্তর, ফ্যাসিস্ট ঠেকাতে কৌশলী বিএনপি, নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। আমার দেশ, অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত, বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে, ডিসিদের প্রধান উপদেষ্টা। কালবেলার শিরোনাম, মার্চে মিলছে না রূপপুরের বিদ্যুৎ, আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা প্রধান উপদেষ্টার। সময়ের আলো, নজরদারিতে বিতর্কিত পুলিশ সদস্যরা, সাহস যোগাচ্ছে পোশাক শিল্প। দৈনিক জনকণ্ঠ, আইন শৃঙ্খলায় সর্বোচ্চ গুরুত্ব, সাগরে তেল গ্যাস অনুসন্ধান সংশোধন হচ্ছে পিএসসি। রূপালী বাংলাদেশ, জিম্মি থাকলো যাত্রীরা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সফল হতে হবে। এই যে জিম্মি থাকলো যাত্রীরা, এইটা বিষয় নিয়ে কথা বলি। আপনার শুরুতেই বলেছিলাম যে এই শহরে কখন কোথায় যাবেন আন্দাজ করাটা মুশকিল। রাস্তা নামলে আপনি যে নির্বিঘ্নে পথ চলতে পারবেন সেটাও বলা যায় না। যেমন ধরা যাক যে অটোরিকশা নিয়ে একটা নিয়ম আছে, তো এখানে অটোরিকশা সেবায় নৈরাজ্য, জিয়ে রাখতে আন্দোলন জিম্মি নগরবাসী, এবং এখানে যেটা বলা হচ্ছে যে নির্ধারিত ভাড়া মানবেন না চালকেরা। ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বাধ্য হয়ে চিঠি প্রত্যাহার বিআরটি-এর। তাহলে এই যে আন্দোলন হবে আমি মেনে নিলাম, তাহলে আন্দোলন তো এখন খালি হতেই থাকবে নাকি? হতেই থাকবে, কারণ আমরা নতুন নতুন জিনিস দেখছি। মধ্যরাত্রের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা ছিল না বাংলাদেশের 55 বছরের ইতিহাসে। যত দাবি দেওয়া, আমি বলি যে শতাব্দীর দাবি দেওয়া, সব চাপটা এসে এই অন্তর্বর্তী সরকারের উপরে পড়েছে। আমরা তো এগুলি বিবেচনার পরিচয় দিচ্ছি না, তাই না? এটা তো সকলেরই দায়িত্ব যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ধৈর্যের, সংযমের, ত্যাগের পরিচয় দেওয়া। রাজনৈতিক দলগুলি বা কি করবে, তাদের হাতে তো এখন ক্ষমতাটা নেই। তো তারপরে আমরা রাজনৈতিক দলগুলির উপরে কতখানি আস্থা রাখতে পারি সেটা আমাদের অতীতের ইতিহাস তো খুব সুখকর নয়। তো এই যে দাবি দেওয়ার যে প্রচণ্ড চাপ এই সরকারকে সামাল দিতে, তারা অন্য কাজ করবে কখন, সেটাও আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। অতিমাত্রায় একটা দড়ি বেশি টানলে তো ছিঁড়ে যাবেই একটা পর্যায়ে, তাই না? অন্যায় অযৌক্তিক সব দাবি দেওয়া, আপনি দেখেন সাংস্কৃতিক অঙ্গনে একের পর এক অনভিপ্রেত ঘটনা ঘটছে, যেটা কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা তো একটা অসাম্প্রদায়িক, তারপরে প্রগতিশীল একটা সমাজের জন্য, গণতান্ত্রিক সমাজের জন্য লড়াইটা করেছি, মুক্তিযুদ্ধটা করেছি। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাই ছিল সেটা। এখন যদি আমরা উগ্রবাদকে আস্কারা দিই, সেটাকে লালন করি না। যেমন ধরেন এই আলোচনাটাই যদি হয় যে নির্ধারিত ভাড়া মানবেন না চালকেরা,
নির্ধারিত ভাড়া রাষ্ট্রের নির্ধারণ করা বা রাষ্ট্রের একটা নিয়ম মানবো না আমি, মানে এটা তো গ্রহণযোগ্য হতে পারে না, কারণ সেটাও তো যে একটা যৌক্তিক, এবং এক্ষেত্রে কিন্তু মালিক এবং চালক সবাই মিলে কিন্তু সম্মত হয়েছে, তারপরে আবার গিয়ে এগ্রি করে সম্মত হয়ে তারপরে বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি রাস্তাঘাটে মানুষকে জিম্মি করে রাখছেন, একটা পুরো ঢাকা শহর অচল করে দিচ্ছে প্রতিদিন। এটা তো একটা হতে পারে না। আপনি একটার পর একটা কিন্তু ধকল সামাল দিচ্ছে এই সরকার গার্মেন্টস খাতে। এবং শাহবাগটা ঢাকা শহরের একেবারে হার্ট, একেবারে কেন্দ্রে। প্রত্যেক দিন শাহবাগে কোনো না কোনো হয়তো 5-7 জন মানুষও দাঁড়িয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। এই যে শিক্ষকদের যে আন্দোলনটা গতকালও মানে তাদের উপরে টিয়ার সেল, সরকার বলেছিল যে এরপরে কোনো জনসভা বাইরে হতে দেবে না, সোহরাওয়ার্দী উদ্যানে একটা জায়গা নির্দিষ্ট করে দিবে। সেটাও তো মানে অ্যাসার্ট করতে পারছে না একটা, তাহলে কিন্তু একটা বল প্রয়োগ করতে, তখন একটা আরো অশান্তি তৈরি হয়। আপনি যতগুলি ঘটনা ঘটেছে সেখানে সেনাবাহিনী এখন মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, তো তারা যদি অ্যাকশনে তাহলে তো রক্তপাত হবে। সেটা তখন আবার নানা কথা, হ্যাঁ সেটাও একটা বিপদ। আবার কিছু না করলেও বিপদ। তো আমরা কিন্তু সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি না, সংযমের পরিচয় দিচ্ছি না। আমরা জনগণের কথা বলছি, এক এক অংশ আর কি, এক একটা গোষ্ঠী এই সরকারকে বিপদে ফেলা, এগুলি কিন্তু আলটিমেটলি দেশকেই বিপদে ফেলছে, সমাজকেই বিপদে ফেলছে। এবং গণতান্ত্রিক যে উত্তরণের যে একটা লড়াই চলছে এখন, সেটাকে বিঘ্নিত করছে, বিলম্বিত করছে। সেটা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হতে পারে না। ডিসি সম্মেলন নিয়ে প্রতি বছর এই নানা ধরনের অপেক্ষা থাকে, ডিসিরা কি বলবেন, রাষ্ট্র কি বলবে, রাষ্ট্রপ্রধান কি বলবেন, কি নির্দেশনা আসবে। আজকে যেমন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলন উদ্বোধন করলেন এবং তিনি একটি কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে বলেছেন যে রক্তচক্ষু পরোয়া করবেন না, অহেতুক প্রশংসা নয়, এটা তিনি বলেছেন। একই সাথে আবার ডিসিরা যেটা বলার চেষ্টা করছেন যে রাজনৈতিক চাপ থেকে তারা নিস্তার চান, বিশেষ ফোর্স চান ডিসিরা। সবকিছু মূলত রাজনীতি। তাই রাজনীতি যদি স্বচ্ছ না হয়, দায়িত্বশীল না হয় এবং দেশপ্রেমমূলক না হয়, তাহলে কিন্তু সমস্যাগুলি থেকেই যাবে। দেশ চালাবে রাজনীতি। রক্তচক্ষুটা তো বিভিন্ন প্রেশার গ্রুপের আছে, রাজনীতির তো ইন্ধন আছে এটার পেছনে, তাই না? আপনি দেখেন, আপনার মনে পড়ে নিশ্চয়ই বেশ কয়েক বছর আগে গরু মাংসের একটা স্ট্রাইক হয়েছে, 6 দিন বন্ধ ছিল। তখন কিন্তু ব্যবসায়ীরা বলেছিল চাঁদাবাজি বন্ধ করে দেন, আমরা 300 টাকায় গরুর মাংস খাওয়াবো। না, এই সরকারের সময়ও তো চাঁদাবাজিটা যখন ছিল না, তখন কিন্তু কাউরান বাজারের দৃশ্যটা অন্যরকম ছিল। হ্যাঁ, তো এখন ঘাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে, এখন হাত বদল হয়েছে। এটা যদি সত্যিকার অর্থে বাস্তবতাটা বলি আর কি, তো সেটা তো কাম্য ছিল না। সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে দ্রব্যমূল্য এটাকে সামাল দিতে। তারপর আয়ের সংস্থান তো সেভাবে বাড়েনি, একটার পর একটা অস্থিরতা আছে, অনেকগুলি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, সেখানে বেকারত্ব বেড়েছে, তাই না? ফ্রাস্ট্রেশনটা তো বেড়েছে, কর্মসংস্থানটা সেভাবে হচ্ছে না, চাকরি দিয়ে আবার চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, নানান। সরকারেরও কিন্তু কোনো ক্ষেত্রে যে ভুলভ্রান্তি নেই আমি বলবো না, কিন্তু সামগ্রিকভাবে অবস্থাটা একটা অসহিষ্ণু একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারো কোনো ধৈর্য নাই, রাতারাতি আমরা সব পেয়ে যেতে চাচ্ছি আর কি। আনসাররা গিয়ে বলে যে 2 ঘন্টার মধ্যে সমাধান দিতে হবে, তো এটা তো সম্ভব না। ছাত্ররা গিয়ে পরীক্ষায় অটো পাসের জন্য সচিবালয় ঘেরাও করে ফেলল, এগুলি কোনো দায়িত্বশীল ঘটনা নয়। মানে আমাদের গার্জেনদেরও ভূমিকা পালন করতে হবে, রাজনৈতিক দলগুলিকেও দেশপ্রেমের পরিচয় দিতে হবে এবং কন্ট্রোলটা করতে হবে, সবাই মিলে এটা করতে হবে। আপনি সাংস্কৃতিক অঙ্গনের কথা বলছিলেন, ঢাকা মহানগর নাট্য উৎসবের একটি জোট এবং তারা 80টা নাট্য দল একসাথে হয়ে তারা নাটক করতে চেয়েছিল, যে নাটকের একটা উৎসব হবে। সেই নাটকের উৎসবে কতিপয় মানুষ এসে হুমকি দিল এবং তারা প্রাণনাশেরও হুমকি দিল যে এই উৎসবটি করা যাবে না, এবং তারা একটি বিশেষ নাটককে নিয়েও কথা বললো, এই নাটকটিও করা যাবে না। তাহলে এই যে সাংস্কৃতিক সঙ্গনে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আপনি এটা করবেন না, এই যে নসিহতটা, এই নসিহতটা এটা তো কোনোভাবে কাম্য না। আপনি শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও কিন্তু অনেক আপনার বাউল উৎসবে বাধা এসছে, তারপরে অনেক মাজারে হামলা হয়েছে। মানে এগুলি খুব অনভিপ্রেত ঘটনা, এগুলি কিন্তু কঠোর হাতে দমন করা উচিত বলে আমি মনে করি। সরকারের সেখানে কোনো ছাড় দেওয়া উচিত নয়, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে। একটা মুক্ত আমরা পরিবেশে বসবাস করতে চাই, সবার মত থাকবে, প্রকাশের অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, সেটাই আমরা চেয়েছি। কিন্তু তারপরে যদি নিত্য নতুন এইসব আপদ জোটে, তাহলে তো সেটা খুবই দুঃখজনক। এগুলি কঠোর হাতে দমন করতে হবে, এর মধ্যে কোনো বিকল্প নাই। অবশ্যই। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের একেবারে ছোট্ট করে জানতে চাই, ফেব্রুয়ারি পার হয়ে গেল, মার্চ, কিন্তু আজকের পত্রিকার শিরোনাম সব বই পেতে আরও 1 মাস সময় লাগবে।
দেশ রূপান্তরের শিরোনাম। সেটা আমি বলেছি যে এই সরকারের যারা আছে তাদের সততা দেশপ্রেম নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু বিচক্ষণতা, দূরদর্শিতা, পরিপক্কতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এটা কিন্তু আগেই তো ভিজুয়ালাইজ করা যায়। বাংলাদেশ এত কেন সমস্যার মধ্যে পড়বে? একটা দেশ যদি ৫৫ বছরেও যথাসময়ে বইটা না দিতে পারে, এটা তো নতুন সমস্যা না। এই সরকার তো ক্ষমতায় এসেছে ৬ মাস হলো, এসেই তো এটা অ্যাড্রেস করার জন্য উচিত ছিল। তখন কিন্তু এই ৬ মাস তো কম সময় না, এর মধ্যে এটা সমাধান করা যেত। কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে অন্য জিনিসের, পলিথিন বন্ধ করা নিয়ে তাদের কাজ, নানান কিছু সংস্কার অন্তহীন একটা সব কিছুরই একটা শর্ট টাইম একটা টার্গেট করে তারপর কাজটা এগুতে হবে। কিন্তু সেইগুলি আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ আবার ক্ষমতায় থাকার জন্যে মানে নানান কালক্ষেপণের কৌশল বার করছেন। সেগুলি তো ঠিক না। দেশটাকে রাজনৈতিকদের হাতেই দিতে হবে, রাজনীতিকরাই দেশটা চালাবে। সেটার জন্য ওয়াচডগ থাকতে হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে, স্বাগত জানাচ্ছি সেটাকে। আমরা নতুন শক্তি। আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, একেবারে ছোট্ট করে জানতে চাই, পত্রিকা একাধিক পত্রিকার শিরোনাম হয়েছে আত্মপ্রকাশের আগে দ্বন্দ্ব, যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব ঠিক করতে হিমশিম। সেটা তো হবেই। এখন এর মধ্যে দিয়ে আমাদের ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা আশাবাদী হতে চাই, আমরা ফ্রেশ ব্লাড চাই, আমাদের সততা, দেশপ্রেম, নিষ্ঠার পরিচয় তারা দিক, তাদেরকে স্বাগত জানাই। এটাই কাম্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আশাবাদটি ব্যক্ত করলাম, আমাদের প্রিয় অতিথি বললেন, সেটাই তো, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, এটা একটা আশা জায়গায়। সবকিছু মিলিয়ে একটা ভালো কিছু হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খুদা হাফেজ।